সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তির অধ্যায়ের পরন্ত বস্তুর শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা বিগত সালগুলোতে বিভিন্ন বোর্ডে অসংখ্যবার এসেছে। তো তোমরা যারা পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং না টেনে পুরো ভিডিওটা দেখবে। যদি টেনে ভিডিওটি দেখো তাহলে হয়তো কোনো অংশ বুঝতে পারবে না, আর একটি অংশ বুঝতে না পারলে পুরো ভিডিওটাই বুঝতে পারবে না। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। পরন্ত বস্তুর শক্তির সংরক্ষণশীলতা নীতি বোঝার আগে আমাদের অবশ্যই গতিশক্তি এবং বিভব শক্তি সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো চলো আমরা একটু সংক্ষেপে বিভব শক্তি এবং গতিশক্তি সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসি। আসলে গতিশক্তিটা কি? গতিশক্তিটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু তার গতির ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা কি বলি? তাকে আমরা গতিশক্তি বলি। যেমন দেখো, একটি এরোপ্লেন আকাশে উঠতেছে, তার এই গতির ফলে কিন্তু সে এক স্থান থেকে আরেক স্থানে কি কাজ করতেছে। তাহলে এই এরোপ্লেনের যে গতি, এটাই কিন্তু গতিশক্তি। তুমি হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, এতে কিন্তু তোমার কাজ সম্পূর্ণ হচ্ছে। এই যে কাজটা সম্পূর্ণ হলো, এটা কিসের ফলে হলো? তোমার গতির ফলে হলো। তাহলে আমরা এই গতিশক্তি বুঝলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর গতির ফলে যে কাজ করে সেটাই হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তিকে সাধারণত ইকে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি থেকে ইকে সমান আমরা জানি ½ mv²। আবার দেখো, আমরা বিভব শক্তির ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এখন বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থার নিয়ে গেলে, অর্থাৎ কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে যদি তার অবস্থার পরিবর্তন করা হয়, তবে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তোমার কি? বিভব শক্তি। যেমন দেখো, এখানে মনে করো একটা ভূমি, এখানে একটি ইট আছে। এই ইটটাকে তুমি কী করলে? রশি দিয়ে বেঁধে এই উপরে তুলে এখানে তুমি রাখলা ইটটাকে। এখন দেখো, ইটটাকে যদি তুমি এই যে অভিকর্ষজ বলের বিরুদ্ধে ইটটাকে রশি দিয়ে বেঁধে এই অবস্থানে রাখলা, এই অবস্থানে বস্তুর ভিতরকার যে সঞ্চিত শক্তি, এটাই হচ্ছে বিভব শক্তি। এখন যদি তুমি এই বস্তুটাকে ছেড়ে দাও, তাহলে কিন্তু সে আবার কি নিচের দিকে পড়বে এবং অভিকর্ষ বলের দিকে যাবে, নিচের দিকে পড়বে, তার মধ্যে গতির সঞ্চার হবে, অর্থাৎ সে কি নিচের দিকে আসবে, আবার আগের অবস্থাতে ফিরে আসবে। এই যে বস্তুটা কাজ করলো, এই যে তুমি অবস্থার পরিবর্তন করলা, তার ফলে সে বিভব শক্তি লাভ করে এবং বিভব শক্তি থেকে সে গতিশক্তির মাধ্যমে সে কী হলো? আবার আগের অবস্থাতে ফিরে আসলো। অর্থাৎ যখন এই ইটটি নিচের দিকে পড়লো, তখন তার কি বিভব শক্তি কমতে থাকলো এবং গতিশক্তি কি বাড়তে থাকলো। আবার তুমি যদি কোনো একটি ধনুকের রশিতে তীর লাগিয়ে টান দাও, তাহলে এটি কি তার অবস্থান থেকে পিছনের দিকে সরে আসবে। অর্থাৎ তুমি যে অবস্থান পরিবর্তন করলা, তাহলে এই অবস্থার পরিবর্তন করার কারণে তার ভিতরে কি হলো? বিভব শক্তি সঞ্চিত হলো। যখনই তুমি এই রশি থেকে তীরটা ছেড়ে দিবা, এটা কি দ্রুত গতিতে কি ছুটতে শুরু করবে, অর্থাৎ এই বিভব শক্তিটা কি গতিশক্তিতে রূপান্তরিত হলো। আবার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুমি দেখতে পারো। ধরো এক কাপ, এখানে একটা গ্লাস আছে, এখানেও একটা গ্লাস আছে। আমি এত সুন্দর চিত্র আঁকতে পারি না অবশ্য। মনে করো এখানে এটা পানি দ্বারা পূর্ণ আছে। এখন তুমি কি করলা? এই পানিকে তুমি এই গ্লাসের মধ্যে ঢালবা। এখন কিভাবে এই পানিকে, এই গ্লাসের পানি যদি এই গ্লাসে তুমি ঢালতে হয়, তাহলে তোমার হাত দিয়ে অবশ্যই এই গ্লাসটাকে কি উপরের দিকে তুলতে হবে। তাহলে দেখো, এই যে গ্লাসের পানিগুলা, এই পানিটার কি অবস্থা তুমি পরিবর্তন করলা, তাই না? কারণ সে যে অবস্থানে ছিল সেটা স্বাভাবিক অবস্থা ছিল, সেই অবস্থাটাকে পরিবর্তন করার ফলে তুমি এখানে ঢেলে দিলা, এটাকে কি উপরের দিকে তুলে ঢেলে দিলা, তাহলে এটা এই পানিগুলো কেটের মধ্যে চলে গেল। অর্থাৎ এই যে তুমি যে উপরের দিকে উঠালা, তার অবস্থা পরিবর্তন করলো, এটা হচ্ছে বিভব শক্তি সঞ্চিত হলো। যখনই তুমি তাকে ঢেলে দিলা, তখন সেই গতির ফলে কি এই গ্লাসের মধ্যে এসে জমা হলো। তাহলে এখানে কি এটা হচ্ছে বিভব শক্তিতে রূপান্তর হলো। অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, বা এখানে আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে কি বিভব শক্তি। এবং যখন আমরা ঢেলে দিলাম, তখন এই গ্লাসে আসলো, এটা গতিশক্তি লাভ করে, এটা হচ্ছে আমাদের কি গতিশক্তি। তাহলে আমরা জানি বিভব শক্তি সমান কি E=mc/h। এখন দেখো, আমরা বিভব শক্তি এবং গতিশক্তি সম্বন্ধে ধারণা পেলাম, এবং গতিশক্তি এবং বিভব শক্তির দুটো সমীকরণ সম্বন্ধে এখন জানলাম। এখন আমরা দেখব বস্তুর বা পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন অবশ্যই আমাদের আগে জানতে হবে সংরক্ষণশীলতা নীতিটা কি। এই সংরক্ষণশীলতা নীতি হচ্ছে এই মহাবিশ্বের বস্তুর কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, অর্থাৎ
শুধুমাত্র শক্তির এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এই মহাবিশ্বের সৃষ্টির শুরুতে যে শক্তি ছিল এখন পর্যন্ত কি সেই শক্তি বলবৎ আছে, অর্থাৎ শক্তি শুধু রূপান্তরিত হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে, কিন্তু এর কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের কি শক্তির সংরক্ষণশীলতা নীতি বা নিত্যতা সূত্র। এখন আমরা দেখব কোনো একটা বস্তু যখন ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে তখন তার কিভাবে সেটি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। দেখো এখানে আমি একটা চিত্র এঁকে রেখেছি এই প্রশ্নটা প্রমাণ করার জন্য যে সংরক্ষণশীলতা নীতি কিভাবে হয়। দেখো এখানে একটা বস্তু এই ভূমিতে ছিল, অ্যাম্বর বিশিষ্ট বস্তু, এই অ্যাম্বর বিশিষ্ট একটা বস্তু প্রথমে ভূমিতে ছিল, তারপর এটাকে আমরা কি করলাম, ভূমি থেকে নিয়ে এই বিন্দুতে স্থির অবস্থায় রাখলাম। এইখানে অ্যাম্বর বিশিষ্ট বস্তুটা ছিল স্থির অবস্থা, যেহেতু তার স্থির অবস্থান থেকে তার অবস্থাটা পরিবর্তন করলাম, তাহলে এই বিন্দুতে বস্তুটার সম্পূর্ণ শক্তি কি হবে, এই বিন্দুর সম্পূর্ণ শক্তি কিন্তু হবে বিভব শক্তি। দেখো এখানে কিন্তু স্থির অবস্থায় বস্তু আছে, তাই এখানে কিন্তু কোনো বেগ নেই, যেহেতু বেগ নেই তাই কি এর কোনো গতিশক্তি থাকবে না। এখন যদি তুমি এই বিন্দু থেকে এটাকে মুক্তভাবে পড়তে দাও, এই বস্তুটাকে অ্যাম্বর বিশিষ্ট বস্তুটাকে, তাহলে তোমার সংরক্ষণশীলতা নীতির প্রমাণটা এটাই যে যখনই তুমি বস্তুটাকে এই বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দেবে তখন এই এই বিন্দু থেকে সি বিন্দুতে আসা পর্যন্ত এই যতগুলো বিন্দু তুমি কল্পনা করো এই প্রতিটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সর্বদা কি সমান হবে, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল ধ্রুবক হবে। ধ্রুবক মানে কি নির্দিষ্ট, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। প্রতিটা পয়েন্টে এ থেকে সি এর যতগুলো পয়েন্ট তুমি কল্পনা করবা বা বিন্দু কল্পনা করবা প্রত্যেকটি বিন্দুতে কি বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তির যোগফল সর্বদা কী হবে, সমান হবে। তো আমরা দেখি এটাই মূলত শক্তি সংরক্ষণশীলতা সূত্র। তো আমরা দেখি শক্তি সংরক্ষণশীলতা নীতি কীভাবে প্রমাণ করতে পারি। দেখো আমরা এই বিন্দুতে বস্তুটাকে রেখেছিলাম, তাহলে সি থেকে এই বিন্দুর উচ্চতা আমরা ধরে নিয়েছি কি এইচ, অর্থাৎ সি থেকে এই বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে বস্তুর কি বিভব শক্তি কি হবে, বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ইপি সমান কি হবে, এম জি এইচ। এই যে আমরা এখানে দেখলাম বিভব শক্তি কি এম জি এইচ, এটা আমরা দেখলাম। তাহলে যেহেতু আমাদের উচ্চতা হবে এখানে কি এম জি এইচ, এখানে উচ্চতা কিন্তু এইচ হবে, কারণ কি দেখো উচ্চতা সবসময় ভূমি থেকে হিসাব করা হয়, অর্থাৎ মাটি থেকে। যখন তুমি একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবা যে যখন তুমি দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, তোমার উচ্চতাটা কিভাবে মাপা হয়, নিচ থেকে উপরের দিকে ফিতা ধরা হয়, তোমার পা থেকে তোমার মাথা পর্যন্ত ফিতা ধরে তোমার উচ্চতা নির্ণয় করা হয়, ঠিক। কিন্তু তোমার মাথা থেকে কি পা পর্যন্ত ফিতা ধরে না, তোমার পা থেকে মাথা পর্যন্ত ফিতা ধরে তোমার উচ্চতা নির্ণয় করতেছে। তো এখানে দেখো আমাদের এই ভূমি থেকে অবশ্যই, যেহেতু এই বিন্দুতে বস্তুটা আছে, এই বিন্দুর উচ্চতা আমরা কি করব, এ থেকে সি এ যাব না, সি থেকে আমরা এ পর্যন্ত মাপবো। তাহলে সি থেকে এ পর্যন্ত দূরত্ব কি এইচ, তাহলে আমাদের বিভব শক্তি হলো এম জি এইচ। এখন দেখো এই বিন্দুতে বস্তুটা কি গতিশীল না, যেহেতু এই বিন্দুতে বস্তুটা গতিশীল না, তাই এই বিন্দুতে বস্তুটার বেগ কি ভি ইকুয়াল টু 0। সুতরাং বস্তুর গতিশক্তি আমরা কি পাচ্ছি, গতিশক্তি আমরা পাচ্ছি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন ভি এর মান যেহেতু 0, তাহলে বসায় দাও 0 স্কোয়ার, তাহলে 0-এর সাথে যে কোনো টার্ম গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এই বিন্দুর বিভব শক্তি, এটা হচ্ছে আমাদের এই বিন্দুর বিভব শক্তি, আর এটা হচ্ছে আমাদের এই বিন্দুর গতিশক্তি। এই বিন্দুর মোট শক্তি আমরা তাহলে কি পেলাম, মোট শক্তি আমরা ধরে নিলাম ই এ, এই বিন্দুর মোট শক্তি ইতে এনার্জি, আর এই বিন্দুর জন্য এ দিলাম আমরা, তাহলে ই পি প্লাস ই কে ইজিক্যাল টু আমাদের কি আসতেছে, ইপির মান এম জি এইচ প্লাস ই কে এর মান হচ্ছে 0, তাহলে আমরা কি পাচ্ছি এম জি এইচ। অর্থাৎ এই বিন্দুর, এই যে আমাদের এই বিন্দু ছিল, এই বিন্দুর মোট শক্তি আমরা পেলাম হচ্ছে তোমার এমজিএস। এখন দেখো আমরা এখানে যেহেতু 3টা বিন্দু কল্পনা করেছি বি এবং সি, তাহলে অবশ্যই আমাদের এই বি বিন্দুতেও কি মোট শক্তি এমজিএইসি পেতে হবে, তাহলে এটা কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, তা না হলে চলে না। তাহলে আমরা চলো এবার বি বিন্দুর আমরা বিভব শক্তি গতিশক্তি নির্ণয় করি। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে দেখো, এখন দেখো বি বিন্দুতে যখন বস্তুটাকে আমরা এই বিন্দু থেকে মুক্তভাবে ছেড়ে দিয়েছি, তখন এটা কি
গতিশক্তি প্রাপ্ত হয়েছে। এখন গতিশক্তি প্রাপ্ত হয়ে চলতে চলতে ধরো আমরা এই বিন্দু কল্পনা করেছি। এখন এই বিন্দুতে বস্তুটির শক্তি কি হবে? বিভব শক্তি এবং গতিশক্তি উভয় থাকবে না। কারণ কি, দেখো আমরা ধরলাম এই এ থেকে বি বিন্দুতে আসছে বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করছে। এ থেকে বি বিন্দুতে আসতে বস্তুটা কি এক্স দূরত্ব অতিক্রম করছে। বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখো যত বস্তুটা কিন্তু বি বিন্দুতে আছে, এখন তুমি বস্তুটাকে এই সি বিন্দুতে ভূমি থেকে তুমি বস্তুটাকে এই বিন্দুতে নিয়েছিলে। যতক্ষণ পর্যন্ত বস্তুটা এই ভূমিতে এসে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত বস্তুটার কি বিভব শক্তি প্রত্যেকটা পয়েন্টেই থাকবে। কারণ কি, তার এখান থেকে এখানে থাকা মানে কি, তার অবশ্যই অবস্থার পরিবর্তন। কারণ ভূমি ছাড়া বাকি যে কোনো জায়গাতে বস্তুটার কি অবস্থার পরিবর্তন হলো। আর অবস্থার পরিবর্তন হওয়া মানেই কি বিভব শক্তি থাকা, তাই না? কারণ আমরা সংজ্ঞা থেকেই জানি যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে সেটা কি বিভব শক্তি, যে সঞ্চিত শক্তি সেটাই বিভব শক্তি। তাহলে আমরা এই ভূমি থেকে বস্তুটারে এই বিন্দুতে রাখছিলাম, এখন বস্তুটা ভূমি থেকে বি বিন্দুতে কল্পনা করছি, তাহলে অবশ্যই বস্তুটা কি বিভব শক্তি থাকবে। যতক্ষণ পর্যন্ত না বস্তুটা মাটিতে এসে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এই সবগুলো পয়েন্টে বস্তুটার কি থাকবে বিভব শক্তি বিদ্যমান থাকবে। তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। আবার বি বিন্দুতে গতিশক্তিও কেন থাকবে? কারণ আমরা বি বিন্দুটা কল্পনা করতে বস্তুটা কিন্তু এই বিন্দু থেকে পড়তেছে, এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে, এখানেও কিন্তু সে গতিশীল। আমরা কিন্তু এখানে স্থির করে তাকে রাখি না, এটাও এই বি বিন্দুতেও সে গতিশীল। ভূমি থেকে বস্তুটার অবস্থার পরিবর্তন আছে এই বি বিন্দুতেও, তাই বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি থাকবে। আবার যেহেতু বস্তুটা গতিশীল এখানে, তাই বি বিন্দুতে বস্তুটার কি বেগ থাকবে, এবং বেগ থাকলে গতিশক্তিও থাকবে। তো চলো আমরা দেখি, চলো বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি এখন আমরা দেখব। বিভব শক্তি ইপি বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে দেখো এম জি, এখন এইচটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এই যে বি বিন্দু, এখানে কি তুমি এইচ দিতে পারবা? পুরো উচ্চতা দিতে পারবা না, কারণ বস্তুটা অলরেডি এইচ উচ্চতায় ছিল, সেখান থেকে এক্স দূরত্ব নেমে আসছে। এখন আমাদের অবশ্যই এই যে বি বিন্দুর দূরত্ব, এটা আমাদের কি এই সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত নির্ণয় করতে হবে না, কারণ আমরা জানি উচ্চতা নির্ণয় করে কিভাবে ভূমি থেকে। তাহলে ভূমি থেকে হচ্ছে আমাদের সি পয়েন্ট থেকে, তাহলে এই ভূমি থেকে এই বি বিন্দু পর্যন্ত দূরত্ব কি হয়, এই পুরাটা হচ্ছে এইচ আর এতটুকু হচ্ছে এক্স। দেখো পুরাটা হচ্ছে কি আমাদের, এই পুরাটা হচ্ছে এইচ আর ও নেমে আসছে এক্স দূরত্ব, তাহলে এইটুকু তোমার কি হবে এইচ মাইনাস এক্স, তাই না? আর এই পুরাটা হচ্ছে এইচ থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে আমি এই বিসি অংশ পাই। তাহলে এখানে আমাদের উচ্চতা হয়ে গেল কি এইচ মাইনাস এক্স। এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি এম জি এইচ মাইনাস এম জি এক্স হবে। এখন দেখো আমরা কি করব, বি বিন্দুর ক্ষেত্রে আমরা গতিশক্তি নির্ণয় করব। তাহলে সুতরাং গতিশক্তি কি ইকে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা পরন্ত বস্তুর সূত্র থেকে আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না, বা 2gs। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণকে কনভার্ট করে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। এখন দেখো এখানে এসটা কিন্তু সরণ। এখন এই বস্তুটা এই বি বিন্দুর ক্ষেত্রে তার এই এসের মানটা কি হবে, সেটা আমরা আগে একটু দেখবো। আমরা এক কাজ করি, এই মানটা বসাই দিই এখানে হাফ এম, এই ভি স্কোয়ারের পরিবর্তে আমরা এই মানটাই বসাই দিচ্ছি, ধরো ইউ স্কোয়ার প্লাস 2g। এখন এসটা হচ্ছে কি আমরা জানি সরণ। দেখো তো এই এ থেকে বি বিন্দুতে নামতে বস্তুটা সরণ কিন্তু এক্স ঘটেছে, তাই না? বস্তুটা তো এ থেকে বি বিন্দুতে আসছে, এই অবস্থানে স্থির ছিল, সেই স্থির অবস্থান থেকে সে কি এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে। তাহলে আমরা অবশ্যই এসের জায়গায় কী দেবো, এক্স দেবো। এই সমীকরণে আমরা এসের জায়গাতে এক্স দেবো। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, হাফ এম। এখন দেখো বস্তুটা এই অবস্থানে কিন্তু স্থির ছিল, এখন স্থির অবস্থান থেকে বস্তুটা বি বিন্দুতে আসছে, তাহলে ইউ হয়ে যাবে কি শূন্য স্কোয়ার প্লাস 2gx। তাহলে 0 স্কোয়ার মানে কি, 0 উপর স্কোয়ার মানে 0, তাহলে 0 তো 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 উপর স্কোয়ার মানে কি 0, আর 0-র সাথে কিছু যোগ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে এখানে হবে 2gx। তাহলে এই 2 যদি কাটা যায় তাহলে কি থাকবে mgx। তাহলে আমরা দেখলাম বি বিন্দুর গতিশক্তি আমাদের আসতেছে mgx। তাহলে বি বিন্দুর মোট শক্তি আমাদের কত আসে? সুতরাং বি বিন্দুর কি মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি আমরা ইভি ধরলাম। তাহলে এখানে কি মোট শক্তি হবে ইপি প্লাস ইকে।
এখন দেখো আমাদের ইপির মান কি ছিল? ইপির মান ছিল এই যে mgh মাইনাস mgx। তো এখানে এটা বসায় দাও, mgh মাইনাস mgx, এটা আমরা ইপির মান বসাইলাম। এবার আমরা কি ইকে এর মান বসাই, ইকে আমরা কি পেয়েছি mgx, তো প্লাস mgx, তো mgx প্লাস mgx মাইনাস কাটা থাকে কি mgh। তাহলে আমরা দেখলাম যে এই বি বিন্দুর মোট শক্তি আমাদের mgh বের হয়েছে। ঠিক দেখো আমাদের এই বিন্দুর মোট শক্তিও কি mgh ছিল না? দেখছো এ বিন্দুর মোট শক্তি mgh ছিল, আবার দেখো বি বিন্দুর মোট শক্তিও কি আমাদের mgh। তাহলে দেখলাম যে আমরা এ থেকে বি বিন্দুতে বস্তুটার কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে। এখন আমরা দেখো সি বিন্দুতে, দেখো এখন বস্তুটা কি করেছে, এ বিন্দু থেকে নামতে 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 বি বিন্দু অতিক্রম করে এখন সি বিন্দু চলে আসছে। দেখো সি বিন্দুতে যেহেতু চলে আসছে মানে বস্তুটা যেখানে ছিল তার আগের জায়গায় চলে আসছে, যেহেতু তার অবস্থার পরিবর্তন আর নাই, সে আগের জায়গায় চলে আসছে, তাহলে কিন্তু এখানে আমরা বলতেই পারি যে বিভব শক্তি কি আর থাকবে না, অর্থাৎ বিভব শক্তি শূন্য হয়ে গেছে। কিন্তু এখানে বস্তুটা কিন্তু একটা বেগে পড়ছে এবং খুব জোরে পড়েছে, তাই না? এবং বেগ বৃদ্ধি পেয়েছে, কারণ যখনই আমরা বস্তুটাকে এই বিন্দু থেকে ছেড়ে দিয়েছিলাম তখন এটি যখন ভূপৃষ্ঠের দিকে পড়তে শুরু করতেছিল তখন তার বিভব শক্তি কমতেছিল আর গতিশক্তি কি বাড়তেছিল, এবং যখন সে ভূমিতে পড়বে তখন কি সবচেয়ে বেশি বেগ প্রাপ্ত হয়েছিল। তো আমরা এখন কি করব, এই সি বিন্দুর শক্তি আমরা নির্ণয় করব। তো চলো নির্ণয় করি। এখন সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি, সি বিন্দুর ক্ষেত্রে আমাদের বিভব শক্তি হচ্ছে ইপি সমান কি, এখন এখানে হচ্ছে যদি তুমি mgh কে দিতে পারবা mg, দেখো এই সি বিন্দুতে বস্তুর এই কোনো দূরত্ব আছে? সে তো ভূমিতে এসে বসে, তাই তার কোনো দূরত্ব নেই, তাই এখানে h সমান কি শূন্য। তাহলে আমরা আলটিমেটলি সি বিন্দুর বিভব শক্তি শূন্যই পেলাম, অর্থাৎ শূন্যই হবে, কারণ যেহেতু এখানে যে বস্তুর অবস্থার পরিবর্তন আমরা ঘটিয়েছিলাম এখন কিন্তু সে আগের অবস্থানেই ফিরে আসছে। যখন সে অবস্থান আমরা পরিবর্তন করেছিলাম তখন তার বিভব শক্তি ছিল, যখন সে আগের অবস্থানে ফিরে আসলো তার অবস্থান আর পরিবর্তিত নাই, তখন তার বিভব শক্তিও কিন্তু আর থাকবে না। আবার দেখো এখানে যেহেতু চলে আসছে এখানে তার উচ্চতাও কিন্তু 0, দুইভাবেই তুমি বলতে পারো যে এর বিভব শক্তি থাকতেছে না। এখন দেখো সি বিন্দুতে গতিশক্তি আমাদের কি হয়, গতিশক্তি হচ্ছে ইকে, ইকে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে হাফ এম ঠিক আছে, ভি স্কোয়ারের মানটা আমরা কি লিখবো? দেখো এখানে ভি স্কোয়ার সমান আমরা জানি সেই যে পরন্ত বস্তু সূত্র, কারণ এটা যেহেতু বস্তুটা এই বিন্দু থেকে পড়তেছিল তাই পরন্ত বস্তু সূত্র কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। তাহলে লেখো এটা প্লাস 2gs। এখন এস কি লিখবো? এস হচ্ছে সরণ। দেখো তো এই বিন্দু থেকে বস্তুটা সি বিন্দুতে আসছে তার সরণ কতটুকু হয়েছে, সে এইচ পরিমাণ দূরত্ব কিন্তু অতিক্রম করছে। দেখো পুরোটা কি এইচ না, সে কি এই বিন্দু থেকে এই পর্যন্ত আসছে, তাহলে তার সরণটা কি ঘটেছে? অবশ্যই এইচ সরণ ঘটেছে, কারণ এখানে তাহলে কি এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি তোমার এইচ। ক্লিয়ার হচ্ছে তোমাদের? এস এর মান কেন এইচ হচ্ছে, কারণ সে এই বিন্দু থেকে পুরো এইচ দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে আসছে, তাই তার সরণ হয়েছে কি এইচ পরিমাণ, অর্থাৎ পুরোটাই সরণ। তাহলে আমরা এস এর জায়গায় লিখবো এইচ, অর্থাৎ এখন আমরা দেখো এখানে হাফ এম, দেখো বস্তুটা যেহেতু এই বিন্দু থেকে সি বিন্দুতে আসছে তাহলে এই বিন্দুতে সেই স্থির অবস্থায় ছিল না, তাহলে তার আদিবেগ অবশ্যই 0। তাহলে এখানে কি হবে 0 স্কোয়ার প্লাস 2gh। এখন আমরা এখানে এই 0 উপরে স্কোয়ার মানে কি, 0 উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 0, তাহলে 0-র সাথে 2gh যোগ করলে 2gh হবে। তাহলে কি লিখতে পারি আমরা হাফ এম ইন্টু 2gh। তাহলে আমরা কি 2 কেটে দিলাম, থাকলো mgh। তাহলে সুতরাং এই সি বিন্দুর মোট শক্তি কি হয়? তাহলে সি বিন্দুর মোট শক্তি কি হয় আমাদের? সি বিন্দুর মোট শক্তি আমরা দিতে পারি ইসি সমান সমান আমরা দিতে পারি ইপি প্লাস ইকে। দেখো আমাদের ইপি হচ্ছে তোমার 0 আর ইকে হচ্ছে তোমার mgh, তাহলে দুটোর যোগফল করলে আমাদের কী হবে mgh। তাহলে আমরা কি পেলাম? দেখো এই সি বিন্দুর মোট শক্তি পেলাম mgh, বি বিন্দুর মোট শক্তি পেলাম mgh, এবং এই বিন্দুর মোট শক্তি পেলাম mgh। তাহলে পরন্ত বস্তু সর্বদা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, বা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, বা শক্তির অবিনাশিতাবাদ সূত্র মেনে চলে, অথবা কনজারভেশন ল মেনে চলে। আমরা এটাকে অনেকভাবে বলতে পারি। তোমাদের আসতে পারে যে দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, অথবা আসতে পারে
শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, অথবা আসতে পারে শক্তির অবিনাশিতাবাদ সূত্র মেনে চলে, আবার আসতে পারে যে কনজারভেশন ল মেনে চলে। এই 4টা কনজারভেশন ল হচ্ছে ইংলিশ, আর বাকি 3টা হচ্ছে বাংলাই, কিন্তু এটা কি বিভিন্ন নামে আসে। তো অনেক সময় শিক্ষার্থীরা এই নাম দেখে তারা বুঝতেই পারে না যে এটা সংরক্ষণশীলতা নীতি। যখন তোমাকে বলবে যে শক্তির অবিনাশিতাবাদ নীতি মেনে চলে, তাহলেই বুঝতে হবে সেই সংরক্ষণশীলতা নীতির কথাই বলতেছে। যখন বলবে তোমার শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, তখনও বুঝতে হবে কি যে শক্তির সংরক্ষণশীলতা নীতি তোমাকে বের করতে বলতেছে। আর যদি সংরক্ষণশীলতা নীতি থাকে তাহলে তো থাকলোই। তাহলে এভাবে যেভাবেই এই প্রশ্নটা আসুক তোমরা পারবা। তো আমি আজকে তোমাদের এটা ম্যাথমেটিক্যাল টার্মের ব্যাখ্যা দিইনি, তোমাদের জাস্ট প্রতীকগুলো দিয়ে আমি ইকুয়েশন দিয়ে দেখিয়েছি। তো ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদের এটার উপর সৃজনশীল সলভ করব, এবং কিভাবে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে দেখানো যায় যে সংরক্ষণশীলতা কোনো একটা বস্তু মেনে চলে যখন সে মুক্তভাবে পড়ে। সবাই ভালো থেকো। আমার লেকচার ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আসসালামু আলাইকুম।